আসসালামু আলাইকুম। আমি গ্যালি বিনতে শিরিন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর। আবারও এসেছি আমাদের অনলাইন ক্লাস আদর্শ কলেজ ক্লাসরুমে। আজ আমি অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্সের উপরে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বিশ্ব সভ্যতার ইতিহাস। আমার আজকের আলোচ্য বিষয় শিরোনাম বিশ্ব সভ্যতার ইতিহাস, দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন, এবং এর কোড রয়েছে 231613। আমাকে বর্বরতা পেরিয়ে বন্যতা আর বন্যতা পেরিয়ে সভ্যতায় উত্তরণে মানুষ কিভাবে কঠোর পরিশ্রম আর নানা রকম উদ্ভাবন ও আবিষ্কারের মধ্য দিয়ে আজকের নগরবাসী মানুষে পরিণত হয়েছে, এই সব কিছুই আলোচনা করা হয়েছে এই কোর্সটিতে। এছাড়া 5000 বছর আগে মানুষ কবে প্রথম পৃথিবীতে কোথায় কোথায় সভ্যতা গড়ে তুলেছিল এবং সেই সব সভ্যতায় মানুষের জীবনযাপন কেমন ছিল তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জীবন, কেমন ছিল তাদের বিজ্ঞান আর শিল্পকলা, এসব ইতিহাসই আলোচনা করা হয়েছে এই বিষয়টিতে। তো চলো আমরা শুরু করি। বিশ্ব সভ্যতার ইতিহাস পড়বার আগে আমরা আলোচনা করব সভ্যতা কি বা সভ্যতার উন্মেষ কিভাবে ঘটেছিল। সভ্যতার ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন। সভ্যতার ইংরেজি প্রতিশব্দ সিভিলাইজেশন। ল্যাটিন শব্দ সিভিটাস বা সিভিলিস থেকে এই শব্দটির উৎপত্তি। সিভিটাস শব্দের অর্থ নগর এবং সিভিলিস শব্দের অর্থ নাগরিক। আমি আবার বলছি, ল্যাটিন শব্দ সিভিটাস ও সিভিলিস থেকে সিভিলাইজেশন শব্দটির উৎপত্তি। সিভিটাস শব্দের অর্থ নগর এবং সিভিলিস শব্দের অর্থ নাগরিক। সে অর্থে শব্দগতভাবে সিভিলাইজেশন শব্দের অর্থ আসে নগর বা নাগরিকের বৈশিষ্ট্য। বিভিন্ন ঐতিহাসিক, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সভ্যতার সংজ্ঞা দিয়েছেন। তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সভ্যতাকে ব্যাখ্যা করেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধে বলেছেন, মনুর উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, সভ্যতা মানে সদাচার। সভ্যতা মানে সদাচার, এটা বলেছেন মনু। রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধে কথাটি উল্লেখ করেছেন। সৎ এবং আচার, এই দুটো শব্দ মিলে সদাচার শব্দটি। সৎ শব্দের অর্থ ভালো আর আচার শব্দের অর্থ রীতিনীতি, সংস্কৃতি বা আচরণ। সুতরাং সদাচার শব্দের অর্থ দাঁড়ায় ভালো আচরণ বা ভালো রীতিনীতি। অন্যদিকে জার্মান দার্শনিক স্পেন্সলার বলেছেন, উৎকর্ষ সাধিত সংস্কৃতির চূড়ান্ত রূপই হচ্ছে সভ্যতা। আবার বলছি, উৎকর্ষ সাধিত সংস্কৃতির চূড়ান্ত রূপই হচ্ছে সভ্যতা। উৎকর্ষ সাধিত সংস্কৃতি বলতে বোঝায় উৎকর্ষ সাধন হয়েছে যে সংস্কৃতির, অর্থাৎ উন্নত হয়েছে যে সংস্কৃতি, তারও একটা চূড়ান্ত রূপ এবং সেটি সভ্যতা। পাস্কুল আর জিসবার্ট বলছেন, সভ্যতা হলো মানুষের সংস্কৃতির একটা পরিণত স্তর। আবার বলছি, পাস্কুল আর জিসবার্ট বলেছেন, সভ্যতা হলো মানুষের সংস্কৃতির একটা পরিণত স্তর। আমরা ইতিমধ্যে 3 জন মনীষীর 3টি উক্তি পেয়ে গেলাম সভ্যতা সম্পর্কে। এই 3টি উক্তির ভিতরেই দুটো প্রশ্ন আসে। একটা, সংস্কৃতি কি, সেটা আমাদেরকে জানতে হবে সভ্যতা বুঝতে হলে। আর একটা, সংস্কৃতির অপরিণত বা অনুন্নত স্তর তাহলে কোনটা, ঠিক কোন অবস্থা থেকে সংস্কৃতি উন্নত হলো এবং ঠিক কোন পর্যন্ত উন্নত হবার পরে সেটাকে আমরা সভ্যতা বলছি। প্রথমে আমি বলি সংস্কৃতি কি। সংস্কৃতি হলো মানুষের জীবন আচরণ বা জীবন প্রণালী, অর্থাৎ তুমি যা করো, যেভাবে করো, যা দিয়ে করো, সবই তোমার সংস্কৃতি। বইয়ের ভাষায় বলতে গেলে বলতে হয় এভাবে, যে উদ্দেশ্য সাধনের জন্য মানুষ যা কিছু করে বা মানুষের যে আচরণ, সেই আচরণ এবং সেই আচরণের সাথে সম্পৃক্ত যা কিছু, তা সবই তার সংস্কৃতি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করো তুমি প্রতিদিন রাতে হোমওয়ার্ক করো, প্রতিদিন রাতে তুমি পড়াশোনা করো, তো রাতে পড়াশোনা করাটাও তোমার সংস্কৃতি। প্রতিদিন রাতে তুমি বিদ্যুতের আলোয় পড়াশোনা করো, সুতরাং বিদ্যুতের আলোটাও তোমার সংস্কৃতিরই অংশ। মানুষের পোশাক পরিচ্ছদ,
খাদ্যাভ্যাস, ভাষা, সামাজিক রীতিনীতি এই সব কিছুই সংস্কৃতির অংশ। আচ্ছা, এবার আলোচনা করি সংস্কৃতির ঠিক কোন পর্যায় থেকে উত্তরণ ঘটল বা সংস্কৃতির অপরিণত অনুন্নত স্তরটা কী। পৃথিবীতে যখন মানুষ প্রথম আবির্ভাব হয় মানুষের, অর্থাৎ আদিম অবস্থায় মানুষের যে সংস্কৃতি সেটা ছিল অনুন্নত, অপরিণত। সেই সময় মানুষের সংস্কৃতি কেমন ছিল? মানুষ যাযাবর জীবনযাপন করত, তারা গৃহ নির্মাণ করতে জানতো না, আশ্রয়ের জন্য তারা কখনো কখনো পাহাড়ের গুহায় বাস করত, তারা খাদ্যের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, পশু শিকার করত এবং পশুর কাঁচা মাংস তারা খেত। তারা ভাষার ব্যবহার জানতো না, তারা বস্ত্র পরিধান করতে জানতো না, তাদের সংস্কৃতিটা ছিল মোটামুটি অনুন্নত। তো এই অবস্থা থেকে মানুষ তার জীবনযাপন সহজ করবার জন্য ধীরে ধীরে সংস্কৃতির উন্নয়ন ঘটায়। অর্থাৎ তারা পশুর মাংস প্রথমে ঝলসে খেতে শেখে, এরপর তারা তা রান্না করে খেতে শেখে, তারা প্রথমে শীত নিবারণের জন্য পশুর চামড়া পরিধান করে বস্ত্র হিসেবে, এরপরে তারা বস্ত্র হিসেবে বস্ত্র তন্তু তৈরি করে সেটা দিয়ে, অর্থাৎ সুতো তৈরি করে তা দিয়ে কাপড় তৈরি করে পরতে শেখে, লজ্জা নিবারণের জন্যই তারা তখন কাপড় পরতে শেখে। এরপর তারা কৃষিকাজ শেখে, ফসলের জন্য তারা এক জায়গায় স্থির হয়, যাযাবর জীবন থেকে তারা সরে আসে, স্থায়ী জীবন ঘটে এবং ধীরে ধীরে তারা একটা সভ্য সমাজে পৌঁছায়। অর্থাৎ একটা অসভ্য জীবন থেকে তারা সভ্য জীবনে প্রবেশ করে। কিন্তু তৎক্ষণাৎ কি আমরা যে সভ্যতার কথা, সিভিলাইজেশনের কথা বলছি সেটা তৈরি হয়ে গেল? তা হলো না। প্রথমে তারা একটা গ্রামীণ জীবনে পৌঁছায়, একটা গ্রামীণ সংস্কৃতিতে পৌঁছায়। এরপর সেই গ্রামীণ সংস্কৃতির সাথে যখন যুক্ত হলো আরও কিছু উন্নত বিষয়াদি, উন্নত এবং জটিল একটা সামাজিক পরিমণ্ডল তৈরি হলো, যখন তাদের সংস্কৃতির সাথে যুক্ত হলো লিখন পদ্ধতি, আইন, সরকার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সুনির্দিষ্ট ধর্মীয় দর্শন, ব্যবসা বাণিজ্য, বৈজ্ঞানিক কলাকৌশল, শিল্পকলা, তারা তাদের জীবনকে সহজ, নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়ে এলো। মোট কথা তারা একটা নগর জীবনে প্রবেশ করলো। ঠিক তখনই গড়ে উঠল সভ্যতা। তো সেই অর্থে আমরা বলতে পারি, এভাবে বলতে পারি আমরা, কোনো অঞ্চল বা অঞ্চলসমূহে যখন একটি জনগোষ্ঠী নগর পত্তন করে উন্নততর জীবন ব্যবস্থা গড়ে তোলে, তখন সহায়ক হিসেবে উদ্ভাবিত হয় লিখন পদ্ধতি, আইন, সরকার, ব্যবসা বাণিজ্য এবং সুস্পষ্ট ধর্মীয় দর্শন, আর তখনই তাকে সভ্যতা বলে। ম্যাকআইভার এবং পেজ আরও স্পষ্ট করে, আরও সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন, সভ্যতা অর্থ মানুষ তার উন্নত জীবন ব্যবস্থার জন্য যে যান্ত্রিক ব্যবস্থা বা সংগঠন সৃষ্টি করেছে তাই সভ্যতা। নানারূপ রীতিনীতি ছাড়াও কারিগরি কলাকৌশল ও বাস্তব যন্ত্রপাতি এর অন্তর্ভুক্ত। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি সভ্যতা কি এ সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। এরপরে যাব আমরা সভ্যতার উৎপত্তি হয়েছে কেন এই প্রশ্নে। সভ্যতার উৎপত্তি বিষয়ক 5টি মতবাদ স্টাবলিশড করেছেন গবেষকগণ। এই মতবাদগুলো হলো: 1. ভৌগোলিক মতবাদ, 2. মাটির অবক্ষয়জনিত মতবাদ, 3. ভূপ্রাকৃতিক মতবাদ, 4. যাযাবর মতবাদ, 5. প্রতিকূলতা ও মোকাবিলা মতবাদ। তো এই সমস্ত মতবাদগুলো আমরা একটু করে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি ভৌগোলিক মতবাদ, ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল থিওরি। আমরা প্রথমে আলোচনা করব ভৌগোলিক মতবাদ বা জিওগ্রাফিক্যাল থিওরি। অ্যারিস্টটল, মন্টেস্কো এবং হান্টিংটন এই তিনজনে এই মতবাদকে সমর্থন করেছেন। এই মতবাদের মূল কথা, সভ্যতা বিকাশে ভূগোল এবং জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো সভ্যতায় জলবায়ুর উদ্দীপনার প্রভাব ছাড়া বিকাশ লাভ করতে পারে না এবং সভ্যতা বিকাশের সবচেয়ে উপযুক্ত তাপমাত্রা হলো, আবহাওয়ার তাপমাত্রা হলো 38 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট এবং বাতাসের আর্দ্রতা থাকতে হবে
শতকরা ৭৫ ভাগ। এই কারণেই জলবায়ু যদি কোথাও অতিরিক্ত ঠান্ডা হয় বা অতিরিক্ত গরম হয়, কোথাও আবহাওয়া যদি অতিরিক্ত গরম বা ঠান্ডা হয়, তবে সেখানে সভ্যতা বিকাশ লাভ করতে পারে না। যেমন উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে অতিরিক্ত ঠান্ডা হবার কারণে সেখানে সভ্যতা বিকাশ লাভ করেনি। এমনকি মরুভূমিতেও সভ্যতা বিকাশ লাভ করতে পারে না অতিরিক্ত তাপমাত্রার জন্য। এছাড়া আবহাওয়া হতে হবে বৈচিত্র্যময়। আর অনুকূল আবহাওয়া যে সভ্যতা বিকাশে প্রয়োজন, তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে আমেরিকার মায়া সভ্যতা। এই সভ্যতাটি বিলুপ্ত হয় মূলত আবহাওয়া পরিবর্তনের জন্য। আচ্ছা, এবারে আমরা যাই মাটির অবক্ষয়জনিত মতবাদ বা সয়েল এক্সস্টন থিওরি। এই বিষয়টি নিয়ে আমরা এবার একটু আলোচনা করি। মাটির অবক্ষয়জনিত মতবাদ, এই মতবাদে বিশ্বাসী গবেষকগণ মনে করেন মাটির অবক্ষয়ের কারণে প্রাচীনকালে ও আধুনিককালের অনেক সভ্যতা বিলুপ্ত হয়েছে। সাধারণত মাটির অবক্ষয় ঘটে বিভিন্ন যেসব কারণে, সেগুলো মানবসৃষ্ট কারণ, যেমন অতিরিক্ত চাষাবাদ বা ভূমির অস্বাভাবিক ব্যবহার, তারপরে বৃক্ষ নিধন, নদী ভাঙ্গন, এটা অবশ্য প্রাকৃতিক একটা কারণ, নদী ভাঙ্গন ইত্যাদি কারণে ভূমির অবক্ষয় ঘটে। ফলে ভূমির উর্বরতা লোপ পায় এবং ভূমির উর্বরতা লোপ পেলে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উৎপাদন সেখানে সম্ভব হয় না, যার ফলে মানুষ ওই স্থান ত্যাগ করে। উদাহরণস্বরূপ বলা যায় প্যালেস্টাইন এবং মেসোপটেমিয়াতে ভূমির অবক্ষয় ঘটে, যার ফলে সেখানে একসময় সভ্যতা বিলুপ্ত হয়। এবং এই মাটির অবক্ষয় এটা পূরণ কিন্তু সহজে হয় না। 1 ইঞ্চি মাটি পূরণ হতে প্রায় 300 বছর সময় লেগে যায়। যাই হোক, এই ছিল মাটির অবক্ষয়জনিত মতবাদ। এবারে আসি ভূপ্রাকৃতিক মতবাদ বা টোপোগ্রাফিক্যাল থিওরি। এবার আমরা আলোচনা করব ভূপ্রাকৃতিক মতবাদ বা টোপোগ্রাফিক্যাল থিওরি। আচ্ছা, সভ্যতা বিকাশের একটা গুরুত্বপূর্ণ মতবাদ এটি। জার্মান পণ্ডিত কার্ল রিটার এবং ব্রিটিশ ঐতিহাসিক থমাস বাকেল এই মতবাদের প্রবক্তা। তারা মনে করেন ভূপ্রকৃতি মানুষের অনুভূতিকে উদ্দীপিত করে এবং চেতনাকে তীক্ষ্ণ করে। উদাহরণস্বরূপ বলা যায় ভারতের কিছু কিছু অঞ্চলের ভূপ্রকৃতি অত্যন্ত রুক্ষ বলে সেই অঞ্চলের মানুষ থাকে সব আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত, যার ফলে তারা বেশিরভাগ সময় বিভিন্ন অলৌকিক শক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়ে, অলৌকিক শক্তিতে বিশ্বাসী হয়ে ওঠে। অন্যদিকে গ্রিসের ভূপ্রকৃতি সভ্যতা বিকাশের অনুকূল হওয়ায় সেখানকার মানুষ আত্মপ্রত্যয়ী এবং সাহসী। শুধু তাই না, সেখানে সেই প্রাচীন সভ্যতাতেও বহু চিন্তাবিদ এবং দার্শনিক জন্ম নেয় এবং তারা বেড়ে ওঠে। এটা ছিল আমাদের ভূপ্রাকৃতিক মতবাদ সম্পর্কিত আলোচনা। এরপর যাব যাযাবর মতবাদ বা নোমাড থিওরি। জার্মান পণ্ডিত ফ্রান্স ওপেনহেইমার এই মতবাদের প্রবক্তা। তিনি মনে করেন যে যাযাবরেরাই ছিল আদিম সমাজের প্রথম বিজয়ী, অর্থাৎ যাযাবরেরা এক স্থান হতে আর এক স্থানে খাদ্যের সন্ধানে ঘুরতে যেখানে গিয়ে তারা অনুকূল পরিবেশ পেয়েছে সেখানে গিয়ে তারা সভ্যতা স্থাপন করেছে। তারাই মূলত প্রথম রাষ্ট্র সমাজ গঠন করে এবং তাদের সৃষ্টিশীলতার মধ্য দিয়ে বিভিন্ন সভ্যতা গড়ে তুলেছে। যেমন উদাহরণ বলা যায় যে অ্যাশিরীয়, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালোডীয় সভ্যতা, তারপরে তোমার হিব্রু সভ্যতা এইসব সভ্যতাগুলো কিন্তু যাযাবরেরাই তৈরি করেছিল। তারা আরবের মরু অঞ্চল থেকে হেঁটে হেঁটে তারা এইসব অঞ্চলে চলে আসে এবং এখানে এসে তারা সমাজ প্রতিষ্ঠা করে এবং তারপর ধীরে ধীরে সেখানে সভ্যতার বিকাশ ঘটায়। হিব্রু শব্দের অর্থই কিন্তু যাযাবর। এটা গেল যাযাবর মতবাদের গুরুত্ব এবার বা যাযাবর মতবাদ সম্পর্কে ধারণা। এবার আসো প্রতিকূলতা ও মোকাবেলা মতবাদ বা চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি। আর্নল্ড জে টয়েনবি এই মতবাদের প্রবক্তা। এটি হচ্ছে সর্বশেষ এবং সর্বজন গৃহীত আধুনিক মতবাদ। এই মতবাদ আর্নল্ড জে টয়েনবি তার স্টাডি অফ হিস্টোরি গ্রন্থে লিখেছেন যে
মানুষ প্রতিনিয়ত প্রতিকূলতা আর বিপরীত অবস্থার মোকাবেলা করতে করতে সৃষ্টিশীল হয়ে উঠেছে। বিভিন্ন সৃষ্টিশীলতার মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে সভ্যতার দিকে এগিয়ে গিয়েছে। সুতরাং এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। এই ছিল সভ্যতার উৎপত্তি বিষয়ক 5টি মতবাদ। এবারে আমরা জানব সভ্যতার ইতিহাসের কাল। সভ্যতার ইতিহাসের কালকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রাচীন যুগ বা এনশিয়েন্ট এজ, এটা খ্রিস্টপূর্ব 3000 অব্দ হতে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 3000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যখন প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার হয় সেই সময় হতে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত, রোমান সভ্যতার, প্রাচীন রোমান সভ্যতার পতন পর্যন্ত। আচ্ছা, এরপরে মধ্যযুগ বা মিডল এজ, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী হতে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। এরপর রয়েছে আধুনিক যুগ বা মডার্ন এজ, 15শ শতাব্দী হতে পরবর্তী। আমি আর একবার রিপিট করছি, সভ্যতার ইতিহাসের কালকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা প্রাচীন যুগ বা এনশিয়েন্ট এজ, যেটা রয়েছে খ্রিস্টপূর্ব 3000 অব্দ হতে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগ বা মিডল এজ, যেটা রয়েছে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী হতে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। এবং রয়েছে আধুনিক যুগ বা মডার্ন এজ, এটা রয়েছে 15দশ শতাব্দী হতে পরবর্তী। আচ্ছা, এবারে আমরা একটু আলোচনা করব খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ সম্পর্কে। আসলে পরীক্ষার খাতায় এই শব্দ দুটো খুব ভুলভাল প্রয়োগ হয়, অর্থাৎ খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই, যে কারণে এই ভুলটা হয়। খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ এই শব্দ দুটি আমরা মূলত সালের পরে ব্যবহার করি। ইংরেজিতে আমরা ব্যবহার করি বিসি, যখন খ্রিস্টপূর্ব লিখি তখন ইংরেজিতে লিখি বিসি, যখন খ্রিস্টাব্দ লিখি তখন ইংলিশে লিখি এডি। খ্রিস্টের আগমন, এখান থেকে আমাদের সাল গণনা শুরু হয়। খ্রিস্টের আগমনের পরবর্তী সময়টাকে আমরা বলি খ্রিস্টাব্দ, এবং খ্রিস্টের আগমনের পূর্বের সময়টাকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ। আমি আবারও বলছি, খ্রিস্টের আগমনের পরবর্তী সময়টাকে আমরা বলি খ্রিস্টাব্দ, এবং খ্রিস্টের আগমন বা খ্রিস্টের জন্মের পূর্বের সময়টাকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ। অর্থাৎ খ্রিস্টের আগমনের পর থেকে সাল গণনা শুরু হয়। 1 বছর পর 1 সাল, এখন 2020 সাল, অর্থাৎ খ্রিস্টের জন্মে 2020 বছর পরে আমরা এখন আছি, তাই আমরা এখন বলছি 2020 খ্রিস্টাব্দ। অন্যদিকে খ্রিস্টের জন্মের 1 বছর আগে যেটা ঘটেছে সেটাকে আমরা বলছি 1 খ্রিস্টপূর্বাব্দ, যেটা 3000 বছর আগে ঘটেছে সেটাকে আমরা বলবো 3000 খ্রিস্টপূর্বাব্দ। ইংরেজিতে বিসি বলছি, বিসি ফর বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্টের বি এবং সি দিয়ে বিসি, যেটা খ্রিস্টপূর্বাব্দের জন্য। অ্যানো ডমিনি, এ এবং ডি, এডি, যেটা খ্রিস্টাব্দের জন্য ব্যবহার হয়। এখানে দুটো বিষয় দেওয়া আছে, বড় থেকে ছোট, আর এটার জন্য ছোট থেকে বড়। এটা আসলে সাল, তুমি একটা কোনো ডিউরেশন যদি দাও এত সাল থেকে এত সাল, সেক্ষেত্রে খ্রিস্টপূর্বাব্দের ক্ষেত্রে সংখ্যাটা হয় বড় থেকে ছোট। যেমন তুমি বলতে পারো যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল 3000 খ্রিস্টপূর্বাব্দে, শেষ হয়েছিল 525 খ্রিস্টপূর্বাব্দে, তাহলে কি 3000 থেকে 525, এভাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যায়। আর খ্রিস্টাব্দের ক্ষেত্রে হয় উল্টো, কোনো ডিউরেশন বলতে চাইলে তোমাকে বলতে হবে এত সাল থেকে এত সাল, সেক্ষেত্রে তোমাকে ছোট সংখ্যাটা আগে বলতে হবে, তারপরে বড় সংখ্যাটা বলতে হবে। যেমন 1947 থেকে 1970, 23 বছর আমরা পাকিস্তানের শাসনাধীনে ছিলাম। 1947 ছোট সংখ্যা, 1970 বড় সংখ্যা। ডিউরেশনটা বলতে হলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটার দিকে যেতে হয়। যাই হোক, আশা করি তোমরা খাতায় এই ভুলটি করবে না। আচ্ছা, এরপরে পরের স্লাইডে আছে, দেখি কি আছে। আচ্ছা, মানব ইতিহাসের কাল। এর আগে আমরা জেনেছি সভ্যতার ইতিহাসের কাল, অর্থাৎ সভ্যতা শুরু হলো যখন থেকে, তখন থেকে আজ অবধি সময়টাকে 3টা ভাগে ভাগ করা হয়েছিল। আর এটা বলা হচ্ছে মানব ইতিহাসের কাল। মানবের সৃষ্টি তো সভ্যতারও অনেক অনেক বছর আগে, তাই না?
তো মানব ইতিহাসের কালকে এজন্য 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা কি কি ভাগে ভাগ করা হয়েছে দেখি। প্রাগ ইতিহাস বা প্রি হিস্টোরি, 2 ইতিহাস বা হিস্টোরি, 3 প্রায় ইতিহাস বা প্রোটো হিস্টোরি। প্রাক ইতিহাস বলতে মূলত লিখন পদ্ধতি আবিষ্কারের পূর্ব সময়কে বোঝানো হয়েছে, আর ইতিহাস বলতে মূলত লিখন পদ্ধতি আবিষ্কারের পরের সময় থেকে ইতিহাসের যুগ শুরু। আর প্রায় ইতিহাস বা প্রোটো হিস্টোরি এটা দুটো বিষয়ের মাঝামাঝি একটা বিষয়, যেটা হচ্ছে এই সময়ে লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে, কিন্তু প্রায় ইতিহাস সময়টা হচ্ছে লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে কিন্তু সেই লেখা পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি, অর্থাৎ সেই লেখা পড়া যায়নি। ডকুমেন্ট আছে লিখিত, কিন্তু সেই ডকুমেন্ট আমরা পড়তে পারিনি। সেই ইতিহাসটাকে বলা হয়েছে প্রোটো হিস্টোরি বা প্রায় ইতিহাস। আচ্ছা, হ্যাঁ, এবার নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে এসেছে প্রাগৈতিহাসিক যুগ, যেটা আমরা একটু আগে জানলাম প্রাক ইতিহাস। প্রাগৈতিহাসিক যুগের একটা বিশেষ গুরুত্ব আছে এই কোর্সটিতে। প্রাগ যোগ ঐতিহাসিক মিলে শব্দটি এসেছে প্রাগৈতিহাসিক। প্রাগ শব্দের অর্থ পূর্ব এবং ঐতিহাসিক শব্দের অর্থ ইতিহাস সম্পর্কিত। সুতরাং পূর্ব ইতিহাসের সময়ের পূর্বের সময়টাকে বলা হয় প্রাগৈতিহাসিক, বা সংজ্ঞায়ভাবে বলা যায় মানব সংস্কৃতির সূচনা লগ্ন থেকে আরম্ভ করে লিখন পদ্ধতি আবিষ্কারের মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে। এরপরের স্লাইডে আচ্ছা, এরপরে প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে এখানে ভাগ করা হয়েছে কয়েকটি ভাগে প্রাগৈতিহাসিক যুগকে। অর্থাৎ আমরা আগেই জেনেছি যে লিখন পদ্ধতি আবিষ্কারের আগের সময়টাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ 3000 খ্রিস্টপূর্বাব্দের আগের সময় হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। কারণ কি 3000 খ্রিস্টপূর্বাব্দে লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়, তাই এই 3000 খ্রিস্টপূর্বাব্দের আগের সময়টা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এবং এই প্রাগৈতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা বরফ যুগ বা আইস এজ, আর একটা প্রস্তর যুগ বা স্টোন এজ, আর একটা ধাতুর যুগ বা মেটাল এজ। মানুষের সূচনা হয়, অর্থাৎ মানুষ পৃথিবীতে যখন আগমন ঘটে মানুষের, সেটা ছিল বরফ যুগ। বরফ যুগে মানুষের আবির্ভাব ঘটে পৃথিবীতে, এবং বরফ যুগের দ্বিতীয় অর্ধে এসে বা মধ্যবর্তী সময়ে এসে প্রস্তর যুগ শুরু হয়। প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পুরো পলীয় যুগ, ইংরেজিতে বলা হচ্ছে প্যালিওলিথিক এজ, আর একটা হচ্ছে মধ্যপলীয় যুগ বা মেসোলিথিক এজ, নবপলীয় যুগ বা নিওলিথিক এজ। প্রস্তর যুগ শেষ হয়ে এলে আসে ধাতুর যুগ বা মেটাল এজ। ধাতুর যুগকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ। তাম্র যুগ বা কপার এজ, ব্রোঞ্জ যুগ বা ব্রোঞ্জ এজ এবং লৌহ যুগ বা আয়রন এজ। তবে ধাতুর যুগের শেষ পর্বে এসে কিন্তু ইতিহাসের সময় শুরু হয়ে যায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ক্লাসে আমরা প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।